আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শেখ হাসিনা সরকারের ১৬ বছরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর প্রতিনিধি দলের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক হয়েছে। পরে দুদক সচিব জানান, বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এফবিআই এর সহযোগিতা এবং যৌথ টাস্ক ফোর্স নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী গত ১৬ বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রায় ১১ লাখ কোটি টাকা। প্রতি বছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশ থেকে টাকা ফেরত আনতে তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর একটি প্রতিনিধি দল দুদক কার্যালয়ে আসেন। মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ কর্মকর্তাদের সঙ্গে ২.৫ ঘণ্টা বৈঠক করে দলটি। পরে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক সচিব। তিনি জানান, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, দুদকের মানি লন্ডারিং আইন ও কৌশল নিয়ে এফবিআই এর সঙ্গে আলোচনা হয়েছে। মানি লন্ডারিং একটা উইং আছে, ওই উইং চিফ মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে মূলত দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করে, আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন। এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। অর্থ পাচারের বিষয়ে এফবিআই ছাড়াও একাধিক বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেবে দুদক। দুদকের আমাদের যে একটা উইং আছে, মানি লন্ডারিং এর কার্যক্রম, পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায়, সে ব্যাপারে তো অবশ্যই কার্যক্রম চলছে। টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু দুদক কেন, আরও অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছেন। এবং দেশের অর্থ যেন পাচার না হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের ১০ পরিচালক ও ৪৮ উপপরিচালক পদে রদবদল এসেছে। বেশিরভাগ কর্মকর্তাকে প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগ ও জেলায় বদলি করা হয়েছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত নিহতের তথ্য চেয়ে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান সহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, প্রমাণ তাজা থাকতেই তদন্ত শেষ করা হবে। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী আনতে পারবেন। অধরা ইয়াসমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুত সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংগঠনের নেতাকর্মীরাও চড়াও হন প্রতিপক্ষের উপর। দুপক্ষের সংঘর্ষে প্রাণ যায় ৭০০-র বেশি মানুষের। জুলাই গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। দুপুরের সংবাদ সম্মেলনে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা বিচারের জন্য মুখিয়ে আছেন। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। সময় নষ্ট না করে স্বচ্ছতার সাথে তদন্ত পরিচালনা করতে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে বলে আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। আসামিরা বিদেশি আইনজীবী আনলেও আপত্তি থাকবে না তাদের। বিচারের সবকিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। ৫৬,০০০ বর্গ মাইলের জুড়ে কিন্তু এই অপরাধটা হয়েছে এবং পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো প্রশাসন যন্ত্র এই অপরাধের সাথে অধিকাংশ ইনভলভ ছিলেন। তদন্ত কবে নাগাদ শেষ হতে পারে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, সময় নির্ধারণ করা কঠিন, তবে তথ্য প্রমাণ তাজা থাকতেই একদিনও বেশি সময় নেওয়া হবে না। আইনজীবী চান সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ছাত্র জনতার অর্জিত বিজয়ের সুফল ভোগ করা সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা উচিত। এই অঞ্চলে ভারত প্রভুর ভূমিকায় থাকতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধা বোধের মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ক হওয়া উচিত। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের রায় ও মতামতকে শ্রদ্ধা জানিয়ে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করবেন বলে আশা করেন বিএনপি মহাসচিব। যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংগত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। বিএনপি মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় প্রভুর মতো আচরণ করতে চায়, যা তাদের জন্য শুভবার্তা বয়ে আনবে না। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি ছাড়া এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। মহিলাদের যে অবদান এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের সংগ্রামে, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। জাহিদ রহমান, RTV, ঢাকা। বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, কেবল আগের জায়গায় শূন্যস্থান পূরণ হয়েছে, এমন মন্তব্য করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিষয়টি কঠোরভাবে দমন করবে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দিবে সংস্থাটি। এছাড়া অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে জানিয়ে দ্রুত এটি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করেন অর্থ উপদেষ্টা। টাকা ছাপিয়েছেন, ৭০,০০০-৬০,০০০ কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। নানামুখী উদ্যোগেও থামছে না সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ। কিছু দুষ্কৃতিকারীর প্রবেশে কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশুলিয়ার ৯০টি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এর আগে রোববার দুপুরে আশুলিয়ার টুঙ্গিবাড়ি এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনায় অন্তত ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি মালিকপক্ষের। এছাড়া সন্ধ্যায় শিমুলতলির আরেকটি কারখানায় বিক্ষোভ করার সময় যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে বিজিএমইএ বলেছে, শ্রমিক অসন্তোষ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আমরা আমাদের নিজস্ব শ্রমিকদেরকে নিয়ে একটা টিম গঠন করেছি, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানোর সুযোগ পায়। আশেপাশে কারখানাগুলোতেও তারা নিজস্বভাবে নিজস্ব টিম গঠন করেছে, যাতে কারখানার কোনো ক্ষতি না হয়। এটা আসলে আমাদের সম্পদ, আমাদের সম্পদকে আমাদেরকে রক্ষা করতে হবে। গার্মেন্টসের যেসব অ্যাকচুয়ালি যারা দুষ্কৃতিকারী যারা ছিল, তারা আমাদের র্যাবের একটি গাড়িকে তারা ভাঙচুর করে এবং তারা অগ্নিসংযোগ করার চেষ্টা করে। পরবর্তীতে আগুনটা আমরা নিভাতে সমর্থ হই এবং সেনাবাহিনীর একটি গাড়িতেও তারা ইট পাটকেল নিক্ষেপ করে। ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের জেরে দুপুরের পর থেকে ভেঙে পড়ে রাজধানী ট্রাফিক ব্যবস্থা। কর্মব্যস্ত নগরীতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে বসে ক্ষোভ ছাড়েন সাধারণ যাত্রীরা। উপায় না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। সবচেয়ে বিপাকে পড়েন সিএনজি, অটোরিকশার চালক ও ভাড়ায় চালিত বাইকাররা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা দখল করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্লোগান কর্তৃপক্ষের কানে না পৌঁছালেও রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে এর উত্তাপ।
ভেঙে পড়ে পুরো ট্রাফিক ব্যবস্থা। 10 মিনিটের রাস্তা পার হতে কেউ 2 ঘন্টা বসে, কেউ তো আবার ছেড়েই দিয়েছেন পৌঁছানোর আশা। উপায়ান্তর না পেয়ে অনেকে হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে। এইদিকে গাড়ি চলে না, এখন হাঁটি এদিকে যাচ্ছি। না পারতেছি নিচে যেতে, না পারতেছি ব্যাগে যেতে। আমার সাথে যে ছিল তার প্রেশার বেড়ে গেছে, তাকে অন্য গাড়িতে দিয়ে দিচ্ছি, তার নাম শাকিল, সে চলে গেছে। আর এখন পর্যন্ত পেট্রোল পাম্প থেকে এই পর্যন্ত আসছে কয় ঘন্টা লাগছে দেখেন। যেই রাস্তায় যাইতেছি জাম, আমি বসিলা থেকে আসছি মোহাম্মদপুর বেড়িবাঁধ, ওইদিকেও জাম। এরপর থেকে আসলাম আমি আসাদ গেট দিয়ে, ওইদিকেও জাম। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়ে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় কাউকে কাউকে। যাওয়ার মতন ক্ষমতা আবার কোন নিজে ইচ্ছা মতো আমি বন্ধ করলাম না। 300 টাকার ভাড়া 100 টাকা ভাড়া দিয়ে যায়, আমি নামাই দিছি। মাথা ঘুরে লিয়েছে মমি অনেক বন্ধ হয়েছে, রাস্তা হয়েছে সব বন্ধ। শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অনেকে। এতবার বলতে দেবে আমি ইমার্জেন্সি নার্স, আমার আর্জেন্ট যাইতে হইবে, আমি গেলে আরেকটা লুট যাইবো, কিন্তু আমাকে আর ছাড়তেছে না। 3-4টা পোলাপাই মিলে রাস্তা রাখতে দিয়ে দিচ্ছে। এখন কতগুলো মানুষ আছে দেখেন অবস্থা। ভালো বলে মনে করে যে ছাত্ররা ইউনুসরা বসাইছে, তার একটা দীর্ঘমেয়াদী, তারা 6 মাস দিক 1 বছর দিক একটা দীর্ঘমেয়াদী সময় দেবে তো তাকে, নাকি না দিলে সে কি করবে? শুধু রাজপথ অলিগলি নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েরও একই অবস্থা। দাবি আদায়ে সাধারণ মানুষকে এমন জিম্মি করার ব্যাখ্যা কি? শিক্ষার্থীরা বলছেন অভ্যন্তরীণ উপায়ে দাবি আদায়ে ব্যর্থ হয়ে রাজপথে নেমেছেন তারা। আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো অভ্যন্তরীণভাবে বাস্তবায়ন করা সম্ভব ছিল। 2021 সালে নিয়োগপ্রাপ্ত কিছু কুচক্রী মহল ছিল যারা কারিগরির কোনো ব্যক্তিত্ব ছিল না, তারা কারিগরির সাথে নিয়মিত ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। 5 আগস্টের পর দাবি দেওয়া আদায়ে রাজপথে আন্দোলনরতদের নিবৃত্ত করতে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা সোমবারও বদলায়নি। ট্রাফিক পুলিশ ছাড়া শিক্ষার্থীদের রাজপথ থেকে সরিয়ে দিতে ছিল না কোনো অতিরিক্ত পুলিশের উপস্থিতিও। সুমন তানভীর, RTV, ঢাকা। পাবলিক প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় জামিনে বের হয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে পিচ্চি হেলাল ও সুইডেন আসলাম সহ 6 জন এরই মধ্যে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে। আর জামিন পেয়েই দেশ ছেড়েছে কিলার আব্বাস। শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে বের হয় এই প্রবণতা সমাজকে বিশৃঙ্খল করে তুলতে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। সুমন তানভীরের প্রতিবেদন। প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। সুইডেন প্রবাসী এক নারীকে বিয়ে করায় নামের আগে যুক্ত হয়ে যায় সুইডেন। 90-এর দশকে শেরেবাংলা নগর সহ বৃহত্তর তেজগাঁ এলাকার এক তাসের নাম এই সুইডেন আসলাম। 1997 সালে যুবলীগ নেতা গালিব হত্যা মামলার গ্রেপ্তারের পর থেকেই ছিল জেলখানায়। যদিও তার সন্ত্রাসী নেটওয়ার্ক থেমে থাকেনি। ক্রসফায়ারে নিহত পিচ্চি হান্নান সহ তার শিষ্যদের দিয়ে চালান সন্ত্রাসী কর্মকাণ্ড। রাজধানীর আরেক আতঙ্কের নাম কিলার আব্বাস। কাফরুল কচুক্ষেত ইব্রাহিমপুরের অঘোষিত ডন। প্রকাশ্যে 2 ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর 2003 সালে গ্রেপ্তার হলেও জেলে থেকেই চালাচ্ছেন তার সন্ত্রাসী রাজত্ব। 2015 সালে জেলে থাকা অবস্থায় বাবাও হয় আব্বাস। 19 বছরের কারাবন্দি থেকে 5 আগস্টের পট পরিবর্তনের পর জামিন মিলেছে তারও। ঘনিষ্ঠরা বলছে জামিনের পরপরই দেশ ছেড়েছে সে। তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে জামিন মিলেছে ধানমন্ডি বনানী গুলশান এলাকার আরেক আতঙ্ক ইমনেরও। বনানীর ট্রাম ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেলকে গুলি করে হত্যা সহ ডজনের বেশি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। জামিন পেয়েছে পুলিশ হত্যা মামলা সহ চিত্রনায়ক সোহেল হত্যা মামলার আরেক আসামি মৌচাক মালিবাগের দাস ফিডম রাসুরও। মোহাম্মদপুরের আতঙ্ক পিচ্চি হেলাল ও হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী কিটনও জামিনে মুক্ত হয়ে এখন বাইরে। সামাজিক নিরাপত্তা বিবেচনায় শীর্ষ সন্ত্রাসীদের একে একে কারাগার থেকে বের হয়ে আসাকে অশুভ সংকেত হিসাবেই দেখছেন আইনজীবী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। একটা শীর্ষ সন্ত্রাসী সে যখন জামিনের আবেদন করে তখন সেই জামিন যেন না হয় সেটার ব্যাপারে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তো পুলিশ তো এখন অপারেশনাল না, আর দ্বিতীয়ত পাবলিক প্রসিকিউটর অনেক জায়গায় তারা কাজ করছেন না, কিন্তু এই সুযোগটা নিচ্ছেন যাদের সাথে আসলে পলিটিক্যাল কোনো সংযোগ নাই, সত্যিকার অর্থে বিভিন্ন মামলার অপরাধী, তারা আসলে কোন যুক্তিতে কিভাবে বের হয়ে আসছেন সেটার জন্য আমরা কোনো প্রেস নোট পাইনি এখনো, অর্থাৎ সরকারি তরফ থেকে কোনো ব্যাখ্যা আমরা এখনো পাইনি।
শীর্ষ 23 সন্ত্রাসীর মধ্যে মগবাজারের আরমান, মোহাম্মদপুরের কামাল পাশা ও খিলগাঁয়ের অঘোষিত সম্রাট ফ্রিডম সোহেল বাদে বাকি সবাই এখন দেশের বাইরে। জেলে থাকা বাকি 3 জনও তোড়জোড় শুরু করেছে জামিনের। সুমন তানভীর, RTV, ঢাকা। মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সহিংসতার জেরে গত কয়েকদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এদের অনেকেই বিজিবি ও কোস্টগার্ড নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। তবে রাতের আধারে দালালদের মাধ্যমে রোহিঙ্গারা এদেশে প্রবেশ করে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন। গত এক সপ্তাহে প্রায় ৮,০০০ রোহিঙ্গা এসেছে। তাদের মধ্যে আহত অনেকেই স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিয়ানমারের সহিংসতার জেরে আরও প্রায় ৪০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান নিয়েছে। আমি শুনেছি লক্ষাধিক রোহিঙ্গা ইতিমধ্যে এই ১৫-২০ দিনের মধ্যে প্রবেশ করেছে। এটা আসলে ওখানে যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে, বিজিবি, তাদের আরও পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার আছে। তারা আসলে তাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না। আমি একজন সীমান্ত জনপদের মানুষ হিসেবে বলছি। এখন যে অবস্থা সৃষ্টি করতেছে, বিভিন্ন অপহরণ বলেন, খুন খারাপি বলেন, সন্ত্রাস বলেন, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। তো তার মধ্যে যদি আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে। এদিকে জটিল আকার ধারণ করেছে মিয়ানমার পরিস্থিতি। দেশটির জান্তা বাহিনীর সাম্প্রতিক হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। গেল ৬ দিনে ক্যাম্প সহ শিক্ষা প্রতিষ্ঠান, বাজারে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে জান্তা বাহিনী। নিহতদের মধ্যে ১ ডজনেরও বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী। সম্প্রতি মিয়ানমারের বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলো পুনর্দখলের উদ্দেশ্যে পাল্টা আক্রমণ চালানোর কথা বলেন জান্তা সরকারের প্রধান। তার এই হুঁশিয়ারির পরপরই বেসামরিক স্থাপনায় আক্রমণের সংখ্যা বেড়ে গেছে বহুগুণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল সাক্ষাৎ করেছেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সংখ্যালঘুদের অবস্থা, অন্তর্ধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। তিনি ভ্যাটিকানের কাছ থেকে সংস্কারমূলক পদক্ষেপ ও রোহিঙ্গা ইস্যুতে সমর্থন চান। ভ্যাটিকান রাষ্ট্রদূত জানান, তারা বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের একটি প্রতিনিধি দলের মধ্যে সংলাপের প্রস্তাব দিয়েছেন। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 2 জন। জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমারের ছেলে। সোমবার গভীর রাতে ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। গভীর রাতে ধনতলা বিজেপি সীমান্তের মেইন পিলার ৩৯৩-এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ডিঙ্গাপাড়ার বিএসএফ সেনারা গুলি চালালে জয়ন্তের মৃত্যু হয়। এই সময় আহত হন জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ এবং স্থানীয় নিটাল ডোবা গ্রামের বাংঠু মোহাম্মদ। অন্যদিকে বিএসএফের গুলিতে নিহত সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া বাবা মহাদেব কুমার গুরুতর আহত অবস্থায় রংপুরে চিকিৎসাধীন আছেন। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের টাউন নওপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে জি-বাইকের সংঘর্ষে 5 যাত্রী নিহত হন। সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের টাউন নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাটাখালী থেকে নোয়াপাড়াগামী ইজি বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ইজি বাইকের 2 যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যায়। এদিকে নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নাসিম শেখ নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের
দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে দাবি জানান তারা। বলেন, কোনো কারণ ছাড়াই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার, তাই অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। এর আগে 2010 সালের 15 ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা। আট বছর আয়নাঘরে বন্দী থাকার পর মুক্তি পেলেও নানা শারীরিক সমস্যায় দিন কাটছে ব্যারিস্টার আহমাদ বিন কাসিম আরমানের। তবে সাহস না হারিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেতে লড়ছেন। সেই সঙ্গে নির্দেশদাতা ও গুমকারীদের দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেন তিনি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ মানবিক ও সম্প্রীতির হবে, এমন প্রত্যাশায় এখন বুক বেঁধে আছেন ব্যারিস্টার আরমান। বাকিটা শুনব অর্ণগুফের রিপোর্টে। 2016 সালের 9 আগস্ট 2 শিশু সন্তান ও পরিবারের সদস্যদের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় ব্যারিস্টার আরমানকে। এরপর থেকে তার খোঁজ পায়নি কেউ। যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন বাবা মীর কাশেম আলীর পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করায় স্বৈরাচারের চক্ষুশূল হন তিনি। জীবনে নেমে আসে অন্ধকারের নির্যাতন। গাড়িতে উঠে আমার চোখ বেঁধে ফেললো, হাত করে ফেলে ফেললাম। এরপর থেকে আমি আর কিছু দেখতে পেলাম না। এমন একটি কক্ষে তারা রেখে দেয় যেখানে কোনো আলো বাতাস ঢোকে না। 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা হতো। বারবার আমি তাদেরকে এই কথাই জিজ্ঞেস করতাম যে আমার বিরুদ্ধে অভিযোগ কি, কেন আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন এই অমানবিক অবস্থায় ফেলে রেখেছেন। তার একটা উত্তর দিতে উপরে নির্দেশ। ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে দীর্ঘ 8 বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন ব্যারিস্টার আরমান। কিন্তু এত বছরের নিষ্ঠুর গুমদশা শরীরে রেখে গেছে মারাত্মক প্রভাব। বাইরে যে তরুণরা একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন এটা আমি বুঝতে পারিনি ভিতর থেকে। আমি তো দিন রাত বুঝতে পারতাম না। হাতে ঘা হয়ে হাত ভরে গিয়েছিল। অস্বাস্থ্যকর বদ্ধপরিসের কারণে সারা শরীরে চর্মরোগ ছড়িয়ে পড়েছিল। চোখ অপারেশন হয়েছে। আমার বয়স 40। এই বছরে ছানি পড়ার কোনো স্বাভাবিক কারণে কিন্তু আমার 2 পক্ষের চোখে ছানি পড়ে গিয়েছে। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস ধরা পড়েছে, এপিলেপসি ধরা পড়েছে। অস্বাস্থ্যকর এবং আলো বাতাসবিহীন একটা দীর্ঘ 8 বছর থাকার কারণে আমার শরীরে অনেক ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সুন্দর বাংলাদেশ গড়তে বছরের পর বছর শত শত মানুষকে মৃত্যুর চেয়েও ভয়াবহ যন্ত্রণায় ফেলা গোষ্ঠীকে খুঁজে বের করতে গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রতি আহ্বান ব্যারিস্টার আরমানের। সব মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার কেউ নিতে পারবেন। আমি কোথায় ছিলাম, কাদের নির্দেশে এটা হয়েছে, এটি সুনির্দিষ্টভাবে এই কমিশন অনুসন্ধান করে বের করবে এবং সেটা জনসাধারণের সম্মুখে প্রকাশ করবে। বিশেষ করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত ছিল তাদেরকে বিচার করা হবে এবং বিচারটা এমনভাবে হবে যেটা জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। সুস্থ হয়ে দেশ গঠনে নিজেও হাত লাগাতে চান ব্যারিস্টার আরমান। আইন পেশায় জড়িত থাকার কারণে জানা যায় যে। অরণ্য গফুর, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী তানভীর হোসেন হাফিজ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে তার পরিবার, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। গত 24 আগস্ট রামপুরায় নিজ এলাকায় সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে হাফিজকে। স্বজনরা জানান, এই হত্যাকাণ্ডে রামপুরা থানায় একটি মামলা করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তাদের দাবি, হত্যাকারীকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী জনতার আহত নিহতের তথ্য ভাণ্ডার প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতার আন্দোলনের সঙ্গে জড়িত আহত, ক্ষতিগ্রস্ত ও সম্ভাবনাময় তারুণ্যের উন্নয়নের লক্ষ্যে 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিবেদিত ফিজিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে বলে জানান শারমিন এস মুর্শিদ। দলগুলোকে শুধরাতে হবে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তাদের নিজেদের কাঠামোর ভেতরে। কিন্তু যদি অর্থের শক্তি আর পেশির শক্তি দিয়ে নির্বাচন হতে হয় তাহলে তো আমরা ফিরে গেলাম তো সেই আগের জায়গায়। তো সেটার জন্য আমাদের অনেকগুলো সংস্কার হতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে দোয়া মাহফিলের আয়োজন করায় সৌদি আরবে আটক প্রবাসীদের মুক্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। স্বজনরা বলেন, গত 16 আগস্ট সৌদি আরবের দোয়া মাহফিল থেকে 80 জনকে আটক করে দেশটির পুলিশ। পরে 72 জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও আটক রয়েছে 8 জন। এরই মধ্যে গ্রেফতার আতঙ্কে বাংলাদেশে ফিরে এসেছে অনেকেই। এই ঘটনায় আটককৃতদের মুক্তি ও যারা চাকরি হারিয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানায় ভুক্তভোগীর পরিবার। তাদেরকে যেন ওই দেশে রেখে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দিয়ে তাদের আবার আমাদের পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে। 500-র অধিক লোক জমায়েত হলে নাকি ওদের এখানে ওদের আইনের মধ্যে বৈধতা নেই, এটা আর কোনো সমস্যা নেই, এটাই সমস্যা। আব্বুদের যাতে নিঃশর্ত মুক্তি হয়, সাথে যাতে আব্বুদের এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যাতে আব্বুরা চালিয়ে যেতে পারে। আমি তাদেরকে মুক্ত করে স্থানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে, সেই ব্যাপারে আপনাদেরকে লাখালাখি করার জন্য, সরকারের কাছে পৌঁছার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। বন্যা পরবর্তী পুনর্বাসনকে এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মেরামত কাজে কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। রাজধানীর আগারগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগে এক শ্রেণীর মানুষের দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হয় বলে মন্তব্য করেন উপদেষ্টা। যেসব জায়গায় দুর্নীতি হয় তা চিহ্নিত করা হচ্ছে। টেন্ডারবাজি রোধে ই টেন্ডার চালুর কথাও জানান হাসান আরিফ। বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরবস্থায় আছে, বেহাল অবস্থায় আছে। চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে এইটা আপনি টপ প্রায়োরিটি দেবেন এবং এখানে কোনো অজুহাত আপনি সামনে রাখবেন না। এই কাজে যেন কোয়ালিটির সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করা না হয়, যে তাড়াহুড়ো করে কোনো রকম একটা কাজটা সেরে ফেলা যাক, যাতে পরে এখানে আবার মহা উৎসবে আবার একটা কাজ করা যাবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপের রূপ নিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ফলে সাগর উত্তাল আছে। এতে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলমান উত্তেজনাকে কেন্দ্র করে ভারতের মণিপুর রাজ্যের ইসফালে পুলিশ প্রধান ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা দমনে ব্যর্থ হয় এই দাবি তোলে তারা। এই সময় জঙ্গিদের ড্রোন ও মিসাইল হামলার নিন্দা জানান আন্দোলনকারীরা। এদিকে মিসাইল ও ড্রোন হামলা প্রতিহতে রাজ্যে আকাশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এমন পরিস্থিতিতে নাগরিক সুরক্ষায় রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই মামলার অগ্রগতির প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে হবে মামলার দ্বিতীয় শুনানি। শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রতিবেদন পর্যবেক্ষণ করার কথা রয়েছে। তাই সুপ্রিম কোর্টের শুনানি থেকে কী নির্দেশ আসে সেদিকেই তাকিয়ে পুরো ভারত। খেলার খবর। আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন ভারত সফরেও ভালো করবে বলে মনে করেন পাকিস্তান সিরিজের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ। দুপুরে মিরপুরে ভারত সিরিজের জন্য অনুশীলন শেষে এমন মন্তব্য করেন এই অলরাউন্ডার। তবে শক্তিশালী দলটির বিপক্ষে ভালো করতে ক্রিকেটারদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন রাফি আমিন।
পাকিস্তানকে তাদের মাটিতেই টেস্টে হোয়াইট ওয়াশের মতো অর্জন প্রত্যাশা বাড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। দলটির পরবর্তী লক্ষ্য বর্তমান ক্রিকেটের সুপার পাওয়ার ভারত। তবে দলটির বিপক্ষে তাদেরই মাটিতে কাজটা যে অনেক বেশি চ্যালেঞ্জের সেটা বুঝতে ক্রিকেট বোদ্ধা হতে হবে না। যদিও এই চ্যালেঞ্জিং কাজটাও অসম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে, বিশেষ করে ব্যাটাররা, বোলাররা। এই অলরাউন্ডার বলেন ভারতের কন্ডিশনে খেলাটা উপভোগের মন্ত্রে লড়বে টাইগাররা, আর তাতেই লক্ষ্য অর্জন সম্ভব। দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না, বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না, বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেস বলার আছে। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি। পাকিস্তানের পর ভারত মিশনও সফল হলে বাংলাদেশের ক্রিকেট এক লাফে এগিয়ে যাবে কয়েক ধাপ। তাই এই মিশন সফল করতে টাইগার ক্রিকেটাররাও সর্বোচ্চ চেষ্টাই করবে, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। রাফি আমিন, RTV, ঢাকা। ভুটানের কাছে বাংলাদেশের হার মেনে নেওয়া যায় না বলে আফসোস করেছেন জাতীয় ফুটবল দলের সহ অধিনায়ক তপু বর্মন। সকালে থিম্পু থেকে ঢাকা ফিরে একথা বলেন তিনি। দ্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:15 হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ফুটবল দল। 2 ম্যাচের আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ 1-0 গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে 0-1 গোলে হেরে বসে বাংলাদেশ। এতে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডে বাছাই পর্বের যাত্রা কঠিন হয়ে গেছে বেঙ্গল টাইগারদের। হারের জন্য প্রস্তুতির অভাবকে দায়ী করেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।